এখন আসুন, এই সরকার কেন 3 থেকে 5 বছর থাকাটা জরুরি, এটি নিয়ে রাজনৈতিক দলগুলো হয়তো বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন, তারা তাদের প্রস্তাব জানাচ্ছেন। কেউ কেউ হয়তো বলছেন 3 মাস 6 মাস, হ্যাঁ, যত দ্রুত একটি নির্বাচন হবে তত দ্রুতই ভালো। তাদের এই প্রস্তাব আমি অযৌক্তিক বলছি না, অবশ্যই যৌক্তিক। কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট, যে পরিস্থিতি, এই পরিস্থিতি প্রেক্ষাপটে এই সরকার অর্থাৎ ইন্টারিম যে গভর্নমেন্ট ডক্টর ইউনূসের নেতৃত্বে, এটি অবশ্যই মাস্ট বি 3 থেকে 5 বছরের মধ্যে হতে হবে। এখন কেন 3 থেকে 5 বছরের মধ্যে হতে হবে সে বিষয়টি আমি ব্যাখ্যা করার চেষ্টা করছি। দেখুন, বাংলাদেশে যে স্টাবলিশমেন্ট, যে সেট আপ, দীর্ঘ 17টি বছর এই আওয়ামী স্বৈরাচার অর্থাৎ ইন্ডিয়া প্রতিষ্ঠা করে গেছে। আপনি যদি এগুলোকে রিকনস্ট্রাকশন অর্থাৎ পুনর্নির্মাণ বা পুনঃবিনির্মাণ করতে না পারেন, তাহলে আমাদের এই যে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন, অনেক চ্যালেঞ্জিং। যেমন ধরেন আমাদের বিচার বিভাগ, এই বিচার বিভাগে যারা এখন দায়িত্বে আছে এরা কারা? এরাই তো ফ্যাসিবাদের দোসর, এরাই তো এই শেখ হাসিনার পাচাটা গোলাম, ইন্ডিয়ার দালাল। এখন আপনি এই বিচার বিভাগকে পুরোপুরি সংস্কার না করা পর্যন্ত আপনার কি মনে হয় যে আমাদের এই স্বাধীনতা, এই যে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা অর্জন করেছি, এটি অক্ষুণ্ণ থাকবে বা আমরা সমুন্নত রাখতে পারবো? পারবো না। কারণ এই যে বিচারপতি যারা সুপ্রিম কোর্টের আপিলেট ডিভিশনের, এরা গণভবনে গিয়ে রায় লিখতেন। আপনি চিন্তা করেন, অর্থাৎ আগামী কালকে কি রায় হবে অমুক মামলার, সেই রায়টি গণভবন থেকে লিখে দেওয়া হতো। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কি সাজা হবে সেটি গণভবন থেকে লিখে দেওয়া হতো। জামাত ইসলামের নেতাদের ফাঁসি দেওয়া হবে না যাবজ্জীবন দেওয়া হবে গণভবন থেকে লিখে দেওয়া হতো, আর সেটি এই ফ্যাসিবাদের বিচার বিভাগ পড়ে শোনাইতেন। যে মাওলানা আব্দুল কাদের মোল্লার ফাঁসি, মাওলানা শহীদ নিজামী সাহেবের ফাঁসি, এটি ওই বিচারপতি নিজে লেখে নাই, ওই বিচারপতি গণভবন থেকে লিখে নিয়ে আসছে। তাহলে আপনার কি মনে হয় এই বিচার বিভাগ দিয়ে আমরা আমাদের এই অর্জিত স্বাধীনতা সমুন্নত রাখতে পারবো? এই বিচার বিভাগের হাতে খুন হয়েছে বাংলাদেশের অসংখ্য আলেম ওলামা, বিএনপির সেই বর্ষিয়ান নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী, সাকা চৌধুরীকে হত্যা করা হয়েছে। এটা পরিপূর্ণভাবে হত্যা। আপনাদের কি মনে হয় না এই হত্যাকাণ্ডের বিচার হওয়া উচিত? মাওলানা মতিয়ার রহমান নিজামীকে হত্যা করা হয়েছে, পরিষ্কারভাবে হত্যা। এই হত্যাকাণ্ডগুলোর বিচার করতে হবে। এই জন্যই আমি বলছি এই বিচার বিভাগকে রিকনস্ট্রাকশন অর্থাৎ পূর্ণ প্রতিষ্ঠা বা পূর্ণ বিনির্মাণ না করা পর্যন্ত আমাদের এই স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণত থাকবে না। বন্ধুগণ, দয়া করে আমার লাইভ দিয়ে শেয়ার করবেন প্রত্যেকটা গ্রুপে, প্রত্যেকটা জায়গায়, কারণ এই কথাগুলো আপনাদের জানাটা অতীব জরুরি, অতীব প্রয়োজনীয়, জানতেই হবে। আমরা হয়তো অনেকে না জেনে না বুঝে সমালোচনা করছি, না বুঝে নানান কথা বলছি, কিন্তু ভাই জানতে হবে, বুঝতে হবে। এবার আসুন আমাদের সশস্ত্র বাহিনী, এই সশস্ত্র বাহিনীতে সবাই কি দেশপ্রেমিক? সবাই যদি দেশপ্রেমিক হইতেন তাহলে এই আয়নাঘর প্রতিষ্ঠা কারা করলো? এই আয়নাঘরে নিয়ে এম ইলিয়াস আলীকে কারা হত্যা করলো? অনেকেই বলা হচ্ছে গতকালকে এক এসআই পুলিশের, সে নিজেই স্বীকার করেছে যে এম ইলিয়াস আলীকে কেটে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে। তারপরে তার লাশটি সেই বঙ্গোপসাগরে নিয়ে ট্রলারে করে পানিতে ডুবিয়ে দেওয়া হয়েছে। তাহলে কি এই সশস্ত্র বাহিনীর সবাই আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক? নো, এখানেও ফ্যাসিবাদের দোসর রয়েছে, এখানেও ইন্ডিয়ান দালাল রয়েছে। এই দালালগুলোকে, এই এজেন্টগুলোকে রিমুভ না করা পর্যন্ত, মুছে না ফেলা পর্যন্ত আমাদের এই সশস্ত্র বাহিনী কলঙ্ক মুক্ত হবে না। বন্ধুগণ, অবশ্যই কলঙ্ক মুক্ত করতে হবে। তার জন্য সময় প্রয়োজন, তার জন্য 1 মাস 2 মাস 3 মাসে হবে না, কমপক্ষে 3 থেকে 5 বছর লাগবে এই বাহিনীটাকে কলঙ্ক মুক্ত করতে। আমরা চাই আমাদের সশস্ত্র বাহিনীতে শতভাগ দেশপ্রেমিক বাংলাদেশের নাগরিকরা থাকবে। কোন রয়ের এজেন্ট, ভারতীয় দালাল এখানে জায়গা পাবে না। মেজর জিয়া, জেনারেল জিয়াউল সবাই তো চিনেন,
এই গুম খুনের গডফাদার, আয়নাঘরের গডফাদার ছিলেন। বাংলাদেশের যত গুম হয়েছে, খুন হয়েছে, তার নেতৃত্বে হয়েছে। সে কার? সে বাংলাদেশের একজন জেনারেল, মেজর জেনারেল, অথচ সে এই গুম খুনের নেতৃত্ব দিয়েছে। তাহলে এই জিয়ার মতো কত অফিসার আপার লেভেলে রয়েছে আমাদের সশস্ত্র বাহিনীতে, এগুলোকে ছাঁটাই না করা পর্যন্ত, এদের নাম নিশানা মুছে না ফেলা পর্যন্ত আপনাদের মনে হয় এত সহজ? এবার আসুন আমাদের পুলিশ বাহিনী। আমি যখন গতকাল বাসা থেকে পল্টনের উদ্দেশ্যে বের হই সকালবেলা, দুটো ঘটনা দেখে মানে আমি একটিতে অত্যন্ত আনন্দিত হয়েছি, আর একটি ঘটনা দেখে মানে প্রচন্ড খারাপ লেগেছে, চোখ দিয়ে আমার পানি চলে আসছে। প্রথম ঘটনাটি হচ্ছে আমাদের এই ছাত্র তরুণ বন্ধুরা ট্রাফিক মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে খুব সুশৃঙ্খলভাবে, সুন্দরভাবে, কোনো জ্যাম নেই, কোনো ঠেলাঠেলি নেই, সুশৃঙ্খলভাবে। অথচ এই ছাত্রদের কোনো ট্রেনিং নেই, কোনো প্রশিক্ষণ নেই, খুব সুন্দরভাবে তারা ট্রাফিক সিগন্যাল মেনটেন করছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। আরেকটি বিষয় দেখেন, ঢাকার কোথাও একটা পুলিশের ব্যক্তিকে পাইলাম না পুলিশের পোশাক পরিহিত। খুব খারাপ লাগলো। মানে একটা বাহিনীকে কি পরিমাণ দলীয়করণ করলে আজকের এই অবস্থা তৈরি হয়। মানুষের ভিতরে এমন একটা সেন্টিমেন্ট তৈরি হয়েছে যে পুলিশের পোশাক দেখলেই মানুষ এখন দৌড়ানি দেয়, পিটানো শুরু করে। আপনাদের কি মনে হয় এটা একদিনে তৈরি হয়েছে? নো, একদিনে এই ক্ষোভ মানুষের তৈরি হয় নাই ভাই, যে পুলিশের পোশাক দেখলেই মানুষ কুত্তার মতো পিটাই। এটা একদিনে তৈরি হয় নাই। এটা হাসিনা দীর্ঘদিন এই বাহিনীটাকে নিজের পেটুয়া বাহিনীতে পরিণত করেছে, নিজের কুত্তা বাহিনীতে পরিণত করেছে। তাই আজকে জনগণ পুলিশের পোশাক দেখলেই কুকুরের মতো পিটাই, দৌড়ানি দেয়। আমরা আশা করব ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি আর যাতে এই দেশবাসীকে না দেখতে হয়। এই জন্য এই পুলিশ বাহিনী বলেন, আনসার বলেন, র্যাব বলেন, বিজিবি বলেন, এগুলোকে ঢেলে সাজাতে হবে। কোনো ভারতীয় দালাল রাখা যাবে না। আপনারাও বেশ কিছু ভিডিও দেখেছেন এই ছাত্র আন্দোলনে যারা গুলি চালিয়েছে, সেই আপনার পিস্তল দিয়ে, বন্দুক দিয়ে এবং কি আপনার শটগান দিয়ে, তার অধিকাংশ ইন্ডিয়ার সোলজার ছিল, ইন্ডিয়ার এজেন্ট ছিল। যারা গুলি চালিয়েছে তারা পুলিশ বাহিনীর ভিতরেই আছে। তার এদেরকে রিমুভ না করা পর্যন্ত আপনার এই পুলিশ বাহিনীকে শতভাগ আপনার আস্থায় আসবে? আসবে না। এই জন্য সময় দরকার। হ্যাঁ, অনেকেই কমেন্টে জানাচ্ছেন 3 মাস, 6 মাস, 1 বছর। আমি আপনাদের মতামতকে শ্রদ্ধা জানাচ্ছি, একবারে শ্রদ্ধা জানাচ্ছি। আমি বলছি না যে আপনাদের দাবিগুলো অযৌক্তিক, আপনাদের প্রস্তাবগুলো অযৌক্তিক, এবং আমি যেটি বলছি আমার এই প্রস্তাবটাও শতভাগ মানে বাস্তবায়ন হবে এটাও বলছি না। আমার জাস্ট এটা আমার প্রপোজাল, এবং আমি কেন 3 থেকে 5 বছরের পক্ষে তার সপক্ষে আমি যুক্তিগুলো দাঁড় করাচ্ছি। আমরা কোনো ডিবেটে যাব না, বিতর্কে যাব না। আপনি কেন 3 মাস চাচ্ছেন, আপনি আপনার 3 মাসের পক্ষে যুক্তি দেন, সপক্ষে কথা বলেন, অসুবিধা নেই। আমি কেন 3 বছর থেকে 5 বছর চাচ্ছি, আমি কিন্তু অলরেডি আমার যুক্তিগুলো দাঁড় করানোর চেষ্টা করছি। এবার আসুন বাংলাদেশের সরকারি যে অফিস দপ্তরগুলো, সচিবালয় থেকে শুরু করে ওই থানার ইউনো অফিস পর্যন্ত, প্রত্যেকটা জায়গায় ইন্ডিয়ান এজেন্ট রয়েছে। সচিবালয়ে কি পরিমাণ রয়ের এজেন্ট আর ইন্ডিয়ার দালাল আছে আপনি চিন্তাও করতে পারবেন না ভাই। এই যে সচিবরা যে সিদ্ধান্তগুলো জানায়, আমি যতটুকু জেনেছি 90% ইন্ডিয়া থেকে আসে প্রেসক্রিপশন, যে এটা বাস্তবায়ন করতে হবে, এটা করতে হবে, এই কাজ করতে হবে। সচিবরা শুধু ওই মিডিয়ার সামনে বসে ঘোষণা দেয় 90%। তাহলে আপনার কি মনে হয় না এই সচিবালয়কে পুরোপুরি সংস্কার না করা পর্যন্ত বাংলাদেশের এই অর্জিত স্বাধীনতা আমরা সমুন্নত রাখতে পারবো না? অনেক চ্যালেঞ্জিং। তার মানে এই পুরো বাংলাদেশটাকে রিকনস্ট্রাকশন বা রিকনস্ট্রাক্ট, পুনর্নির্মাণ, পুনর্বিনির্মাণ করতে হবে আমাদের। এই জন্য সময় দরকার ভাই। এবার আসুন, এখানে কেন ডক্টর ইউনূসের বিকল্প নেই? ডক্টর ইউনূস একজন স্বভাবতই আন্তর্জাতিক ব্যক্তিত্ব। ইউরোপ, আমেরিকা বা বাংলাদেশের উন্নয়ন সহযোগী যতগুলো দেশ রয়েছে, ওনার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, বন্ধুসুলভ সম্পর্ক, এবং আন্তর্জাতিক কমিউনিটি এক বাক্যে
ইউনূস সাহেবকে সমর্থন দিচ্ছে এবং দেবে। ইভেন ইন্ডিয়ার মতো একটা দেশ যারা আমার এই দেশটাকে জোকের মতো চুষে খেয়েছে, তারাও এই ইউনূসের বিরুদ্ধে বলার কোনো সুযোগ নাই। বলতে পারবে না যে উনি তো মৌলবাদী, বলতে পারবে না উনি তো এটা, বলতে পারবে না উনি তো সেটা, বলার সুযোগ নাই। আবার চাইনা, রাশিয়া তারাও বলতে পারবে না যে ইউনূস সাহেব ইজ নট এ ফিট পারসন ফর বাংলাদেশ, বলার কোনো সুযোগ নাই। কারণ ইউনূস সাহেব এমন একজন ব্যক্তিত্ব। আর ইউরোপ আমেরিকা, তাদের কথা তো বললামই না, তারা তো সরকার গঠনের আগেই সমর্থন দিয়ে দিয়েছে যে তারা শতভাগ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে কাজ করবে। এখন অনেকেই বলতে চাচ্ছেন যে বাংলাদেশে পশ্চিমারা এত সমর্থন দিচ্ছে, এটা সেটা, এটা কি আমাদের দেশের জন্য ভালো? আমি বলবো ভাই, ইন্ডিয়া এই দেশটাকে চুষে খাওয়ার থেকে আমেরিকা আমাদের উন্নয়ন সহযোগী হওয়াটা 1000 গুণে ভালো। কারণ আমেরিকা আপনার এই দেশ দখল করতে আসবে না। আমেরিকার এই বাংলাদেশের মতো একটা ছোট্ট দেশ দখল করে কোনো ন্যূনতম প্রয়োজন নাই। এই দেশটা আমেরিকা দখল করে কি করবে আপনি বুঝান তো? ধরেন বাংলাদেশে তারা এসে দখল করলো, কি লাভ তাদের? কি বেনিফিট? ন্যূনতম কোনো বেনিফিট আছে? তো তাদের কি এমন প্রয়োজন যে সৈন্য সামন্ত নিয়ে এসে বাংলাদেশ তার দখল করে নিবে? এগুলো যারা বলে, এগুলো স্রেফ প্রোপাগান্ডা ছড়াচ্ছে। এগুলো হচ্ছে আওয়ামী প্রোপাগান্ডা যে আমেরিকা এসে ঘাঁটি গাড়বে, দেশটা দখল করে নিবে, ব্লা ব্লা ব্লা। না ভাই, এগুলো স্রেফ প্রোপাগান্ডা। হ্যাঁ, ইন্ডিয়ার এখানে স্বার্থ ছিল এ দেশটাকে তারা তাদের একটা অঙ্গরাজ্য বানানোর, এই জন্য তারা দখল করে রেখেছেন, আমরা দখল মুক্ত করেছি। হ্যাঁ, আমেরিকা এখন আমাদের এই দেশে উন্নয়ন সহযোগী হয়ে যদি চাইনাকে থ্রেট দেয়, চাইনাকে চাপে রাখতে চাই, তো এটা তো আমাদের জন্য সুখের খবর, ভালো খবর। আমরাও তো চাই আমাদের এই কুখ্যাত দেশটিকে তারা টাইটে রাখুক, চাপে রাখুক, আমাদের আপত্তি নেই। কারণ এই দেশের হাতে আমার ভাই বোনরা নিয়মিত মারা যাচ্ছে সীমান্তে, পাখির মতো গুলি করে আমার সীমান্ত হত্যা করছে। এখন আমেরিকা যদি আমার পাশে এসে দাঁড়িয়ে সীমান্ত হত্যা বন্ধ করে দেয়, তা আমার জন্য কি খারাপ? ভাই আপনারা বলুন, দয়া করে লাইভটি শেয়ার করে ছড়িয়ে দেবেন, এগুলো অত্যন্ত জরুরি কথা। ধরেন আমেরিকা আমার পাশে দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন এই আগামীকাল থেকে বাংলাদেশের সীমান্তে কোথাও একজন বাংলাদেশি নাগরিককে গুলি করে হত্যা করা যাবে না, পরিষ্কার বক্তব্য। এরপরে এই মোদির বাপেরও ক্ষমতা নাই আমার সীমান্তে গুলি করে একটা মানুষকে হত্যা করার। তো এটা কি আমার দেশের জন্য খারাপ? আপনারাই বলুন। প্রশ্ন করতেছি, করেন, কমেন্টে জানান। কোনো সমস্যা নেই, আমাদের কারো সমস্যা হওয়ার কথা না। তো যারা বলছে আমেরিকা দখল করবে, এই করবে, সেই করবে, এগুলো স্রেফ প্রোপাগান্ডা, স্রেফ প্রোপাগান্ডা, অন্য কিছু না। এগুলো তো কেউ দয়া করে কান দেবেন না। এবার আসেন আমাদের শিক্ষাঙ্গন, আমাদের পরিষ্কারভাবে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। কারণ এই শিক্ষা ব্যবস্থাটাকে মেরুদণ্ডহীন করেছে ইন্ডিয়া। কেন জানেন? কারণ ইন্ডিয়া জানে যে বাংলাদেশের নাগরিকরা, বাংলাদেশের আগামীর প্রজন্ম যদি স্বশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে, তাহলে এই দেশটাকে আমরা আমাদের অঙ্গরাজ্যের মতো লুটপাট করে খাইতে পারবো না। এই জন্য 30 বছর আগে থেকে তারা পরিকল্পনা নিয়েছিল। 30 বছর প্রিভিয়াস, মানে 30 ইয়ার্স এগো তারা সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙে দিতে হবে। তারপরে ধীরে 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 সেটা তারা আওয়ামী লীগকে ক্ষমতায় এনে বাস্তবায়ন করেছে। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় কিচ্ছু নেই, যা কিছু দেখছেন পড়ছেন সব ইন্ডিয়ান ইতিহাস, ইন্ডিয়ার সবকিছু, আমাদের কিচ্ছু নাই। আমি মিথ্যা বললে বইগুলো খুলে দেখেন। এখন এই শিক্ষা ব্যবস্থাকে আপনি ঢেলে না সাজাতে পারলে আগামীর প্রজন্ম তো আবার একটা অন্ধ প্রজন্ম গড়ে উঠবে, যারা বই খুললেই মোদি আর ওই জয় শ্রীরাম ছাড়া অন্য কিছু দেখবে না। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজাতে হবে।